রেসপন্স করবেন তাহলে আমার জন্য সুবিধা হবে। জি স্যার। বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। জাস্ট রেসপন্স করে আবার আনমিউট করে দিলেই হবে। তাহলে সবার জন্যই সুবিধা হবে। আচ্ছা, অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন। আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন। নিশ্চয়ই আরো আগে ভর্তি হয়েছেন। অনেকে হয়তোবা রিসেন্ট ভর্তি হয়েছেন। সো এই কোর্সটাতে ভর্তি হয়েছেন একটা নির্দিষ্ট পারপাস আছে আপনাদের ডেফিনিটলি। অনেকে জেনে শুনেই তো ডেফিনিটলি ভর্তি হয়েছেন। সো অনেকে হয়তো জানেন, আবার অনেকে জাস্ট কিছু মানুষের কাছে শুনে যেটা বই আছে অন্যান্য সাবজেক্ট থেকে আপনারা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পরে এই কোর্সটাতে ভর্তি হয়েছেন। ঠিক আছে? আপনারা এটার জন্য কি জন্য ভর্তি হয়েছেন? এটার কারণ কি? এটার একটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন আফটার কমপ্লিট দিস কোর্স। সেই বেনিফিটটা কি? কোর্সটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ইন ফিউচার চান যদি ফিজিক্যাল এডুকেশন টিচার হতে, শিক্ষকতা পেশায় আসতে চান আপনি, আপনাদের যে বা আমাদের সবারই একটা বেসিক, যারা অনার্স বা ডিগ্রি অনার্স এর সমমান, ডিগ্রি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছি বিভিন্ন সাবজেক্টে, যার সাবজেক্টে। সো এই সাবজেক্ট রিলেটেড জব করা যায়। এটার পাশাপাশি যাদের এই কোর্সটা কমপ্লিট করা থাকে বা এই সার্টিফিকেটটা থাকে, তারা এই আরেকটা ওয়েতে এই সাইডে আসতে পারে। নিজের সাবজেক্ট বাদেও এই সাইডেও আসতে পারে। আপনারা জানেন নিশ্চয়ই। সো এখানে আসলে আপনারা চাইলে যদি টিচিং প্রফেশন আপনাদের পছন্দ হয়, আপনারা চাইলে ফিজিক্যাল এডুকেশন টিচার হতে পারেন। কলেজ কলেজ বা স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার হতে পারেন। এনটিআরসি এর মাধ্যমে হতে পারে, সেটা গভর্নমেন্ট হাই স্কুল হতে পারে, বা আপনি প্রাইভেট বা ইংলিশ মিডিয়াম এই টাইপের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনী বেজ যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতেও আপনারা চাইলে চাকরি করতে পারেন। এছাড়াও এই কোর্স করার পরেও আরো কিছু কোর্স আছে যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে, যার অনেকে স্পোর্টস এর দিকে আগ্রহ থাকার কারণে এই সাইডে চলে আসে, হয়তোবা এর আগে ইন্টারমিডিয়েট পরে সুযোগ হয় না, বা স্পোর্টস সায়েন্স নিয়ে পড়ার বা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ার সুযোগ হয়নি, বা সেই গাইডলাইনটা অনেকে পায় না, যে কারণে পরবর্তীতে নিজের পছন্দের জায়গা অনেকে স্পোর্টস পছন্দ করে। সো এই কোর্সটা করা থাকলে পরবর্তীতে আপনি চাইলে কোচ হতে পারবেন। কোচেস ট্রেনিং এর মাধ্যমে, অ্যাডভান্স কোচেস ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন লাইনে কোচ, বিভিন্ন স্পোর্টসের কোচ হতে পারেন। বা এছাড়া আপনি জেলা ক্রীড়া অফিসার, তারপরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ সহ এরকম ফিজিক্যাল এডুকেশন রিলেটেড বাংলাদেশে অসংখ্য জব আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এনটিআরসিএতে এবার 17তম যে সার্কুলারটা ছিল, এখন 18তম রিটেনটা আগামী 12 তারিখে আছে, 12 এবং 13 তারিখ। সো 17তম যে এনটিআরসি এর সার্কুলার ছিল, ওখানে ফিজিক্যাল এডুকেশনের 300 সামথিং অনলি রিটেনে পাস করছিল, 300 সামথিং, হ্যাঁ, 300 and মেবি 40-50 এরকম। সো এখনো বাংলাদেশে ফিজিক্যাল এডুকেশনে অনেক পোস্ট ফাঁকা। যদি কারোর একটা ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি থাকে, তাদের জন্য খুবই সহজ ফিজিক্যাল এডুকেশনে একটা জব খুঁজে বের করা। সো যারা একটু হার্ড অ্যান্ড সোল ট্রাই করে, তারা এই লাইনে আসতে পারে। টিচিং প্রফেশন ছাড়াও আরো অনেকগুলা প্রফেশন আছে ফিজিক্যাল এডুকেশনের, এই কোর্স করেও যাওয়া সম্ভব। সো যারা এই কোর্সটাতে ভর্তি হয়েছেন, নিঃসন্দেহে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ। তবে এই কোর্সের শুরুতেই আমি বলে রাখি, আপনাদের এখানে অনেকগুলাই এই সাবজেক্ট আছে বা কোর্স আছে। এই টোটাল কোর্সটাতেও অনেকগুলা সাবজেক্ট রয়েছে, যেগুলো আপনাদেরকে পুরো এই অল্প সময়ের মধ্যে পড়তে হবে। আপনাদের পরীক্ষার টাইম হয়তো বা খুব বেশি নাই, সবাই নিশ্চয়ই জানেন। সো এই জন্য যতটুকু আপনারা সময় পাবেন, একটু কাইন্ডলি ট্রাই করবেন যে ভালোভাবে যেন ক্লাসগুলো করার, তাহলে আপনারা নিঃসন্দেহে বেনিফিটেড হবেন।
ঠিক আছে, আমরা আজকে আর এই কোর্সটাতে পুরোপুরি আমি আপনাদের সাথে থাকবো। আমি আব্দুর রহিম, আগে আমার পরিচয় দিয়েছি। দেখেন আপনাদের টোটাল এই কোর্সে এই যে বিপিএড যে কোর্সটা বা ফিজিক্যাল এডুকেশনের যে কোর্স, এখানে টোটাল সাবজেক্ট রয়েছে 14, অর্থাৎ 14টি সাবজেক্ট। সো ফার্স্ট সেমিস্টারে আপনাদের দুটো সেমিস্টারে এটা মূলত ভাগাভাগি করা হয়েছে। সো আগে অনেক আগে এটা ছিল এক সেমিস্টার, অর্থাৎ এক বছরেই একবারই পরীক্ষা নেওয়া হতো সরকারি শিক্ষা কলেজগুলোতে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা ওই টাইপের এই কোর্সগুলো যেখানেই করানো হতো না কেন, এক বছরের একটা ডিপ্লোমা দেওয়া হতো, সেটা একবারই পরীক্ষা হতো। এখন সেটা করেছে, এখন নিয়ম হয়েছে যে 6 মাস করে দুটা সেমিস্টার। সো আপনাদের সামনে ফার্স্ট সেমিস্টার এক্সাম সামনে আছে। সো ওখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে 6টা সাবজেক্টের নাম রয়েছে। প্রথমটা হলো ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল, বেসিক of sports psychology and physiology, international games and organizing sports, athletics, rules and techniques of different games, part 1। দেখতে পাচ্ছেন এই যে 6টি কোর্সের নাম দেখতে পাচ্ছেন বা 6টি সাবজেক্টের যে নাম দেখতে পাচ্ছেন, এই 6টি সাবজেক্ট আপনাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে। বুঝতে পেরেছেন? পরীক্ষা কি স্যার 6টা হবে? জি জি, 6টা হবে? আপনার প্রশ্নটা বুঝতে পারি না, আবার কাইন্ডলি একটু বলবেন। স্যার বলছে পরীক্ষা কি 6টায় হবে? এক্সাম কি 6টা হবে? জি, এইটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের এই এক্সামগুলো ফার্স্ট সেমিস্টার। এখানে কিছু আছে প্র্যাকটিক্যাল, অ্যাথলেটিক্স এর ফার্স্ট প্র্যাকটিক্যাল রয়েছে, সেমিস্টারে আবার এক্সাম কয়টি হবে স্যার? স্যার এর কয়টি মধ্যে সাবজেক্টের? প্র্যাকটিক্যাল কয়টা আছে? প্র্যাকটিক্যাল আচ্ছা, এখানে প্র্যাকটিক্যাল যেগুলো আছে, এখানে দেখেন অ্যাথলেটিক্স যেটা আছে, অ্যাথলেটিক্স, এটা পুরোটাই প্র্যাকটিক্যাল। বুঝতে পেরেছেন? পুরোটাই প্র্যাকটিক্যাল জি স্যার। অ্যাথলেটিক্সটা এখানে। তো আর স্যার এর হচ্ছে ভিতরে মানে পরীক্ষা হবে? আবার বলেন, একটু বলেন। একসাথে সবাই কথা বললে বুঝতে অসুবিধা হচ্ছে, মাইক্রোফোন অসুবিধা হচ্ছে, একটু একজন করে বলেন। জি বলেন। এক্সাম হবে? এক্সাম হবে? আচ্ছা, আমি স্যার ক্লিয়ার ফার্স্ট সেমিস্টারে কয়টি সাবজেক্টে পরীক্ষা হবে? ওকে ওকে, আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে সবগুলা সাবজেক্টেরই পরীক্ষা হবে, কিছু থিওরি কিছু প্র্যাকটিক্যাল। এই টোটাল ফার্স্ট সেমিস্টারের 6টা সাবজেক্ট। এই যে স্ক্রিনে যে 6টি সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এই 6টি সাবজেক্টেরই পরীক্ষা হবে। এর মধ্যে থিওরি আছে, আবার প্র্যাকটিক্যাল আছে। বুঝতে পেরেছেন? থিওরি কোনগুলো আছে? এই যে প্রথম যে সাবজেক্টটা, ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, এটা থিওরি সাবজেক্ট, এটাতে কোনো প্র্যাকটিক্যাল নাই। বুঝতে পেরেছেন? সেকেন্ড যে সাবজেক্টটা রয়েছে, স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল, এটা দেখতে অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল, এখানে থিওরিও আছে, আবার প্র্যাকটিক্যালও আছে। বুঝতে পেরেছেন? থিওরি 50 মার্কসের রয়েছে, আর বাকি 150, অর্থাৎ 150 মার্কের প্র্যাকটিক্যাল রয়েছে। এরপরে নাম্বার 3, বেসিক অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি, এটাতে থিওরি রয়েছে, এটাতে থিওরি, এটাতে প্র্যাকটিক্যাল নাই।
সরি, প্র্যাকটিক্যাল আছে 100 মার্কের। এখানে প্র্যাকটিক্যাল বেসিক অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি, এটাতে 100 মার্কের প্র্যাকটিক্যাল আছে, আবার থিওরিও আছে। এরপরে ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড অর্গানাইজিং স্পোর্টস, এটাতে থিওরি, এটা পুরোটা এখানে প্র্যাকটিক্যাল নাই। ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড অর্গানাইজিং স্পোর্টস, এখানে মানে এক একটা সাবজেক্ট আসলে এক এক জিনিস শেখাবে। আপনি একজন স্পোর্টস টিচার হিসাবে, ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে যদি আপনি নিজেকে ইন্ট্রোডিউস করতে চান, তাহলে আপনাকে এই সবগুলা সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনাদের বিপিএড কোর্সগুলোতে আপনারা অনলি 14টা সাবজেক্ট টোটাল পড়বেন, বাট যারা স্পোর্টস সায়েন্স রিলেটেড বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, যশোর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে স্পোর্টস সায়েন্স 4 বছরের ডিপ্লোমা, 4 বছরের অনার্স যেটা বিএসসি ডিগ্রি দিয়ে থাকে, এখানে স্পোর্টস সায়েন্স চালু আছে। এরপরে আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও, প্রাইভেট ইউনিভার্সিটিতেও স্পোর্টস সায়েন্স চালু করেছে। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকগুলো কলেজগুলোতে তো বিপিএড আছে, আপনারা জানেনই। আবার হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও অনেক প্রতিষ্ঠান, আমাদের মতো অনেক প্রতিষ্ঠানেও চালু আছে। সো এই বিপিএড, এই ন্যাশনাল ইউনিভার্সিটি বা এই সাবজেক্টের বাইরে কিন্তু যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, যেটা স্পোর্টস সায়েন্স, তারা কিন্তু আরো ডিটেইল সিলেবাস পড়ে। তারা প্রায় প্র্যাকটিক্যাল এবং থিওরি মিলে টোটাল 50 থেকে 60টার মতো সিলেবাসে তাদের সাবজেক্ট থাকে, প্রায় 60-র মতো। ঠিক আছে, এখন আচ্ছা সেটা যাই হোক, সেটা আমাদের বিষয় না। এখন এই যে ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড অর্গানাইজিং স্পোর্টস, এরপর অ্যাথলেটিক্সে থিওরি আপনাদের নাই, অ্যাথলেটিক্সে পুরোটাই প্র্যাকটিক্যাল। এরপরে রুলস অ্যান্ড টেকনিক, এই যে রুলস অ্যান্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস, পার্ট 1 যেটা, এটাতে পার্ট 2 পড়বেন আপনারা সেকেন্ড সেমিস্টারে। পার্ট 1-এ আপনাদের পড়তে হবে থিওরি আবার প্র্যাকটিক্যাল। ঠিক আছে, থিওরি প্র্যাকটিক্যাল দুটাই পড়তে হবে। এখানে পার্ট 1-এ যেটা রয়েছে আপনাদের, স্যার 1 মিনিট স্যার, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিনে দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এক প্রশ্ন অন্যরা ছিল। যদি দেখতে পায় তো দেখা যাচ্ছে। জি জি জি, প্রশ্ন করেন প্লিজ। স্যার আমার মানে আশেপাশে যারা আছে আর যাদের সাথে পরিচিত আছি আর কি, তাদের মধ্যে অনেকে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের বিপিএডটাকে কেমন জানি একটু নাক ছিটকায় যে ভালো না, বা এনটিআরসি সেটাতে ভালোভাবে গ্রহণ করে না, এই রকমের বলে অনেকে। স্যার যদি একটু বিস্তারিত বলতেন সুযোগ সুবিধাটা। আচ্ছা আচ্ছা, সুযোগ সুবিধা বলতে ব্যাপার হচ্ছে, দেখেন আপনি কোন সাবজেক্টে পড়ছেন, কোথায় পড়ছেন, কোন ইনস্টিটিউশনে পড়ছেন। আমি পার্সোনালি যেটা ফিল করি, ইট ডাজেন্ট ম্যাটার, অনলি ইয়োর কোয়ালিফিকেশন উইল টেক ইউ আপ। আপনার যোগ্যতা যদি থাকে, আপনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পড়েন, একটা মাদ্রাসাতে পড়েন, একটা হাই স্কুলে পড়েন, একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে পড়েন, গ্রামের প্রতিষ্ঠানেই পড়েন না কেন, সেটা আপনাকে দেখা হবে না। আপনার যদি যোগ্যতা থাকে, ডেফিনেটলি আপনি ভালো স্পেস পাবেন। এটার জন্য কোন বোর্ডে পড়ছেন, কোন ইউনিভার্সিটি পড়ছেন, এটা ব্যাপার না। একজন ঢাকা ইউনিভার্সিটি, আমি বুঝতে পেরেছি, অনেকে বলে কি যে এই কোর্সটা এনটিআরসি এলাও করে না। না, এটা অ্যালাউ করে না বলে ওরা, এটা অ্যালাউ না করলে তো এটা থাকতোই না, কোর্সই থাকতো না। মানে যেটা যেটা অ্যালাউ না, তাহলে সেই কোর্সের রেজিস্ট্রেশন তো কেউ পাইতো না, বুঝতে পারছেন? যেটা অ্যালাউ না, সেটা তো ওরকম অফিসিয়াল রেজিস্ট্রেশন কেউ পেতো না কোনো প্রতিষ্ঠান। সো ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি ডেফিনেটলি যেখান থেকেই কোর্স করেন না কেন, আপনাকে কোয়ালিফাইড হতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ভ্যালু আছে, আপনাকে মানুষ নিতে বাধ্য। বুঝতে পেরেছেন? ঢাকা ইউনিভার্সিটি পড়ে যদি কেউ নিজেকে প্রমাণ করতে না পারে যে সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে ভালো জানে, সে অন্যদের চেয়ে রেয়ার, তাহলে কি সেটার ভ্যালু থাকবে? ডেফিনেটলি না। সো
যেখানেই পড়েন না কেন, যে আপনি বিপিএ একটা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েন অথবা পাবলিক ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সে পড়েন, অথবা আপনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই পড়েন, যেখানেই পড়েন, আপনি যদি আপনার ট্যালেন্টটাকে কাজে না লাগান, তাইলে আপনি যেখানে পড়েন না কেন আপনার ওই সার্টিফিকেট দিয়ে কাজে লাগবে না। আমার পরিচিত অনেকেই আছে যারা এই লাইনে অনেক ভালো ভালো জায়গাতে গিয়েছে, তাদের প্রোফাইল খুব একটা ভারী না। আবার অনেকেই আছে প্রোফাইল অনেক ভারী, স্পোর্টস সায়েন্সে পড়াশোনা করেছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি খেলছে রাশিয়াতে, বাইরের অনেকগুলা কান্ট্রি সাপোর্ট করছে, ইন্টারন্যাশনাল গেম খেলেছে, ন্যাশনাল অনেকগুলা ইভেন্টে তার সার্টিফিকেট ফাইলে জায়গা হয় না, ফাইলে ধরে না, এতগুলা সার্টিফিকেট আছে। এমন মানুষও এখনো পর্যন্ত চাকরি পায় নাই। এখন কি সে, তার কি যোগ্যতা নাই? না, ডেফিনেটলি তার যোগ্যতা আছে, বাট সে চেষ্টা করে নাই প্রপার ওয়ে। এখন আপনার প্রোফাইল অনেক ভারী, আপনি নিজেকে যদি প্রমাণ করতে না পারেন জায়গা মতো, তাহলে আপনার ওই সার্টিফিকেটের দাম আসবে না, দাম কখনোই পাবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য জি স্যার। কোর্স যেখান থেকেই করেন, অনেকে অনেক বলবে, যারা বিপিএড করছে তারা হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটি যাদের সাথে হয়তো কথা বলেছেন, তারা হয়তো বা আপনাদেরকে এরকম বলছে। আবার যারা স্পোর্টস সায়েন্সে পড়ছে, 4 বছরের ডিগ্রি করছে, তাদের কাছে হয়তো মনে হতে পারে যে বিপিএড ওটা একটা অন্যরকম ডিগ্রি। এখন এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আসলে ডিগ্রি কোনোটাই ছোট না, এটা আপনাকে অনেক উপকারে আসবে, আপনার কাজে দিবে, তবে আপনাকে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। এখন জানেনই চাকরির বাজার খুবই কঠিন। চাকরির বাজারে আপনি চাকরি পেতে গেলে আপনাকে ফাইট করতে হবে। সো ফাইট কিভাবে করতে হবে? মেধার ফাইট। আপনার যোগ্যতা দিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি কোয়ালিফাইড। আপনি কোথায় পড়েছেন, আপনার কি সার্টিফিকেট আছে, এটা ব্যাপার। ঠিক আছে? আরেকটা কোশ্চেন জি জি, সেটা শিওর। হলো আমাদের কেউ কেউ চাকরি করে এর মধ্যে আছে, তো জি, জি। পরীক্ষার সিস্টেমটা কেমন হবে? টোটাল পরীক্ষা কত দিনে হবে, কোন সময় পরীক্ষা হবে, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, এই পরীক্ষার সিস্টেমটা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। বুঝতে পেরেছেন? আমরা পরবর্তীতে জানিয়ে দিব। আমি জানি এই কোর্স স্বাভাবিকভাবে যারাই এই কোর্সগুলোর সাথে ইনভলভ থাকেন, আপনারা এই কোর্সগুলা করেন, বেশিরভাগই হচ্ছে চাকরিজীবী বা কোনো না কোনো দিকেই ইনভলভ রয়েছেন। জি জি। এই পরীক্ষার রুটিন আপনারা অবশ্যই পাবেন। তবে আমি আরো ডিটেইল দেখি কয়েকটা অ্যানালাইসিস করে তারপরে আপনাদেরকে আমি এখানে জানিয়ে দিব। ঠিক আছে? আর অথরিটিও আপনাদের গ্রুপগুলাতে আপলোড করব। আর আমার যে স্যার, ক্লাস, স্যার আরেকটা আমার প্রশ্ন। একটা বিষয় জানার ছিল স্যার। জি প্লিজ। স্যার, আমার বিষয়টা হচ্ছে, এখন যে নতুন কারিকুলাম অ্যাড হচ্ছে, ওইখানে তো আমি যেটা দেখলাম শারীরিক শিক্ষা বা চারুকলা এই সাবজেক্ট গুলো তো ইনক্লুডিং নাই। তো এই ক্ষেত্রে আমরা এই কোর্সটা করে কি বেনিফিটেড হব কিনা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, নতুন কারিকুলামে আপনি যেটা বলছেন শারীরিক শিক্ষা বা চারুকলা, এগুলা হচ্ছে ইনক্লুডেড নাই। আসলে ইনক্লুডেড নাই না, নতুন কারিকুলামে শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশনের একটা নাম হয়েছে, যেটার নাম হচ্ছে ওয়েলবিং। বুঝতে পেরেছেন? ওয়েলবিং। এখন কি হবে ওয়েলবিং? এখন আপনারা জানেন নিশ্চয়ই নতুন কারিকুলামে কিন্তু 10ম শ্রেণীতে আলাদা পরীক্ষা হবে। জি স্যার। দশম শ্রেণীতে তখন ফিজিক্যাল ওয়েলবিংটা থাকবে, কিন্তু আপনার 9 পর্যন্ত কিন্তু ওয়েলবিং থাকতে পেরেছেন। না, এখন স্যার আমি হচ্ছে গত পরশুদিন একটা নিউজ এটা দেখে আর কি একটু ইয়েতে দ্বিধাদ্বন্দ্বে আছি যে আসলে বিষয়টা আমাদের তো মনে করেন এখানে যারা ভর্তি হয়েছি ম্যাক্সিমাম 30 অলরেডি ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যেহেতু 35 পর্যন্ত আমাদের এইটা, আমরা হয়তো একটু চেষ্টা করব, কিন্তু এই ক্ষেত্রে যদি এই সাবজেক্ট গুলা বাদ হয়ে যায় তাহলে এটা তো আমাদের জন্য হতাশাজনক আর কি স্যার। না না, আসলে হতাশার কিছু নাই। গভর্নমেন্ট যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে চেষ্টা করছে যে সাবজেক্টগুলো আপনারা দেখেছেন, এগ্রিকালচারও নাই। ঠিক আছে? জীবন জীবিকা সাবজেক্টের নাম আসছে, জীবন জীবিকা। ফিজিক্যাল এডুকেশনের নাম আসছে আপনার ওয়েলবিং।
হ্যাঁ, আপনার রিলিজিয়ন যে সাবজেক্ট গুলা ছিল, ইসলাম শিক্ষা, ওই টাইপের সাবজেক্ট গুলোর নাম কি ওরকম আছে? খেয়াল করেছেন? নাই। বুঝতে পেরেছেন? সো ওই নামগুলা চেঞ্জ হয়েছে। ইভেন ফিজিক্যাল এডুকেশনের যারা আছে এখনো কি এখন ওয়েলবিংটা তো আরো আগে আসছে। আরো আগে আসছে। এই ফরিদ কিন্তু ইসলাম এখনো আপনি মিউট করেন, মানে ফরিদ ইসলাম আপনি মিউট করেন, আপনার ক্যামেরা অফ করেন, খালি গায়ে তো ক্লাস করা যাবে না। স্যার যখন কথা বলবে তখন সবাই মিউট রাখবেন। হ্যালো, টিচার যখন কথা বলবে বা ক্লাস নেবে তখন সবাই ক্যামেরা এবং দেখা যাচ্ছে দেখি মিউট করে রাখবেন। যদি আপনারা কেউ চালু করে রাখেন তো রেকর্ড, ক্লাসটা পরে রেকর্ড থাকে, রেকর্ড থাকার জন্য পরে আবার ওই সাউন্ড সাউন্ড সিস্টেম খারাপ আসে। আচ্ছা, আপনার পরবর্তীতে 5 মিনিট বা 10 মিনিট এটাতে দেখাচ্ছে দেখি স্যারকে প্রশ্ন করতে পারবেন, সেই সময় স্যার দেখাচ্ছে দেখি আপনাদের ডিটেলস বুঝিয়ে দিবে। হ্যাঁ, সেটাও পরবর্তীতে আমরা প্রশ্ন হ্যাঁ, আনসার ওই ওই সেশন স্যার করতে আপনি শেষে পারবো। প্রশ্ন দিবেন, তাছাড়া ওই ক্লাসের মধ্যে প্রশ্ন দিলে অনেকেই দেখাচ্ছে দেখি ওই দেখাচ্ছে দেখি মিউট চালু করে বসে থাকবে, তখন দেখাচ্ছে দেখি ওই সাউন্ডটা ভালো শোনা যাবে না। জি, বুঝতে পেরেছি। এখন আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, এই জন্য হ্যাঁ হ্যাঁ সবার হ্যাঁ অনেক কোয়েরি থাকে, যে হ্যাঁ, কারণে মূলত কথা বলছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার, সমস্যা নেই, আপনার মতো আপনি নেন, মানে বলে দিলাম তো। আচ্ছা বুঝতে পেরেছি। আজকে যেহেতু সবার সাথে কথা বলার একটা সুযোগ আছে, সবাইও কোর্স নিয়ে আগ্রহী, হ্যাঁ, পরীক্ষা কিভাবে হবে বিভিন্ন নিয়ে আবার সবাই টেনশনে আছে যে না না, সামনে কোনো এই কোনো টেনশনের কারণ নেই। এটা দেখা যাচ্ছে যে কি আপনার কারিগরি বোর্ড থেকে সার্টিফিকেট দিবে, আপনারা গভর্নমেন্ট সব জায়গাতেই আবেদন করতে পারবেন এবং সব জায়গাতেও অ্যালাউ হবে সার্টিফিকেট। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো দেখা যাচ্ছে প্রশ্ন করে টিচারের সময় নষ্ট করার কোনো দরকার নেই। এটা তো সার্টিফিকেট দিবে আপনার কারিগরি শিক্ষা বোর্ড। আচ্ছা, আহ, ঠিক আছে, ঠিক আছে, সবাইকে সবাই ধন্যবাদ। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। ঠিক আছে। আচ্ছা, ওয়েলবিং এর যে ব্যাপারটা বলছিলাম ওটা নিয়ে আপনারা চিন্তা করেন না একদমই। ওয়েলবিং ফিজিক্যাল এডুকেশনের আর একটা নাম হয়ে আসছে, এটা স্বাস্থ্য সুরক্ষা, অর্থাৎ ওয়েলবিং। সো ওটা টেনে ওই সাবজেক্টে নতুন যে ইটা আসছে ওটাতে টেনে পরীক্ষা হবে না, কিন্তু 9 পর্যন্ত এই সাবজেক্টটা থাকবে। সো 9 পর্যন্ত যখনই সাবজেক্ট থাকবে তখন তো আপনার ওই সাবজেক্টের টিচার দরকার। আবার ধরেন ওয়েলবিংই নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে তো স্পোর্টস টিচার দরকার, গেমস টিচার যদি বলেন আপনি, ফিজিক্যাল এডুকেশন নাই, ধরেন আপনার হচ্ছে ওয়েলবিং নাই, স্বাস্থ্য সুরক্ষা কিছুই নাই, প্রত্যেক প্রতিষ্ঠানে কি আপনার কি মনে হয় না যে একটা করে স্পোর্টস টিচার দরকার আছে? নিশ্চয়ই সব প্রতিষ্ঠানেই দরকার আছে। গভর্নমেন্ট, আপনারা আর একটা নিউজ আছে, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলোতে প্রায় 5,000 নিয়োগ হবে, মিউজিক টিচার এবং ফিজিক্যাল এডুকেশন টিচার প্রাইমারি স্কুলে। বুঝতে পেরেছেন? প্রাইমারি স্কুলে 5,000 নিয়োগ হবে একসাথে, 2,500 ফিজিক্যাল এডুকেশন টিচার একটা নিয়োগে আসবে, সামনে এই নিয়োগটা আসবে। স্যার সেক্ষেত্রে বয়সটা কি 30 থাকবে নাকি? এখন এটা বয়স নিয়েও তো অনেক আন্দোলন হচ্ছে, জানি না আসলে কি করবে, বা অনেক সময় সার্কুলার দেওয়ার পরে একটা ওই যে করোনার আগের ডেটও কিন্তু দিয়েছে, এর আগে একটা নন ক্যাডারের সার্কুলারেও করোনার আগের ডেট দিয়েছে রিসেন্ট, যেটা জেলা ক্রীড়া অফিসার এবং এই যে সরকারি শারীরিক শিক্ষা কলেজের যে সার্কুলারটা ছিল এটাতেও আরো আগের 2 বছর আগেরই দিয়েছে, যে কারণে যারা 32-এ চলে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারছিল। সো ওরকম যদি ওই বয়সের ক্রাইটেরিয়াটা কিভাবে হবে সেটা জানি না, তবে ওটা আরো ডিটেল সার্কুলার আসলে জানা যাবে। আচ্ছা স্যার, সেটা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হইলে স্যার আর কিছু করার নাই। এই বছরের প্রথম ধাপে ভাইবা দিয়েছে স্যার, হয় নাই আনফরচুনেটলি, ব্যাড লাক। আর এখন আমি যেটা বলছি, আমি ঢাকা থেকে বলছি, আমি স্যার গত শুক্রবারে একটা বই কিনেছিলাম প্রভাতে, ঠিক আছে? জি তো জি এখানে স্যার আমাদের হচ্ছে টোটাল প্রথম সেমিস্টারে সাবজেক্ট দেখাচ্ছে, থিওরি হচ্ছে 5টা আর জি ব্যবহারিক দেখাচ্ছে 5টা, জি ঠিক আছে? ব্যবহারিকে দেখাচ্ছে 300, থিওরিতে দেখাচ্ছে 350 আর ব্যবহারিকে দেখাচ্ছে 300, টোটাল 650 মার্কসের পরীক্ষা হবে। জি জি এখন এখানে স্যার আমাদের ওরকমটা দেখাচ্ছে। শারীরিক মানে কারিগরি শিক্ষা বোর্ড আর হচ্ছে ন্যাশনালের আন্ডারে যেটা হচ্ছে, এটা কি মানে পূর্ণমান বা মানবন্টন কি একই নাকি আলাদা সিস্টেম? না, আলাদা সিস্টেমের হবে না, এটা হচ্ছে এই দুটো একই সিলেবাস।
এই ন্যাশনাল ইউনিভার্সিটির যে সিলেবাস আপনার কারিগরি শিক্ষা বোর্ডের সেম সিলেবাস ফলো করে এক্সাম হয়, ইভেন সেম টাইমেই হয়, বুঝতে পেরেছেন? সেম টাইমেই হয়, এই জন্য ওটা একই ফলো করে, জাস্ট দুটা দুই বোর্ডের আন্ডারে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এখন ক্লাসটা করছি এটা কি রেকর্ড ক্লাস থাকবে না? হ্যাঁ, এটা রেকর্ড ক্লাস থাকবে। আপনারা আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে সবার সাথে কথা বলার রকম জাস্ট ইন্ট্রোডাকশনটাই হচ্ছে। আমরা পরবর্তীতে আর এটা আপনারা হয়তো গ্রুপে দেখেছেন, সপ্তাহে 4 দিন আপাতত এই ক্লাস হবে, যাতে করে আপনাদের কোর্সটাও দ্রুত শেষ করা সম্ভব হয়, না হলে তো শেষ করা টাফ হয়ে যাবে। এই 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টার একটা ক্লাস হবে, বুঝতে পেরেছেন? একটা করে। তো আমরা আপনাদের গ্রুপ একটা স্কেডিউল দেওয়া হবে, ওই যে রুটিন দেওয়া হবে যে কোন দিনে কোন ক্লাসটা হবে, সময়সূচিটা, ঠিক আছে? এটা খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। এর জন্য রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাসটাও আপনারা গ্রুপে পাবেন, ঠিক আছে? অফিস থেকে এটা গ্রুপে দেওয়া হবে, যাতে করে আপনারা স্যার স্যার আমার একটা জানার স্যার একটা প্রশ্ন, হচ্ছে স্যার বইটা কি স্যার মূল বই হবে নাকি গাইড? আর প্র্যাকটিক্যাল পরীক্ষা বোর্ড পরীক্ষা হবে কিনা এই বিষয়টা যদি স্যার একটু ক্লিয়ার করতেন। আমি বুঝতে পারি না, আবার বলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম জি জি স্যার আমি একটা প্রশ্ন করলাম। হ্যালো জি বলেন, বুঝতে পারি নাই, শুনতে পাইনি ক্লিয়ারলি। হ্যালো, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমার প্রশ্ন ছিল, জি প্লিজ। স্যার আমরা যে বইটা কিনবো, ওই বইটা কি স্যার মূল বই কিনবো নাকি গাইড বই কিনবো? আচ্ছা, মানে কোনটা কিনলে ভালো হয়? আচ্ছা, আপাতত আপনারা কোনো বই কিনেন না, আমরা সাজেস্ট করব আপনাদেরকে, বই যদি কেনার প্রয়োজন হয় আমরা সাজেস্ট করবো, আর আমরা হ্যান্ড নোট দিয়ে দেব। আমরা আপনাদেরকে পিডিএফ আমরা নোট দিয়ে দেব, যাতে করে আপনাদের জন্য সহজ হয়, ঠিক আছে? আর আমাদের কিন্তু একটা সাজেস্ট করেছিল যে অরবিট, কিন্তু আমি নীলক্ষেতে অরবিট পাই নাই, তো আমি হচ্ছে প্রভাতিটা নিয়ে আসছি। তো এটা হচ্ছে হ্যান্ড নোট দেখাচ্ছে আর কি স্যার, মূল বই তো নাই। এখন এটা আসলে জানার আর জন্য আমি বলি, আমি যে ক্লাসগুলো নিব আপনারা এখানেই পেয়ে যাবেন, এখানে আমি এই পিডিএফ গুলো দিয়ে দিব। আমি তো যে ক্লাসগুলো নিব এটার আমি আলাদা পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে আপলোড, বুঝতে পেরেছেন? যেটা আপনারা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। স্যার সবগুলা কি আপনিই নেবেন? জি, সবগুলা কোর্সে আমি নিব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন? সবগুলা কোর্সে আমি নিব। এরপরে যদি ওখানে গ্রুপে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার, ঠিক আছে? আর সবগুলা ক্লাসের আপনারা ডকুমেন্টস পাবেন, যাতে করে আপনারা বই ছাড়াও আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এখন বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। জি, এই যে এখানে আমি যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনাদের যদি বলি, ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, এখানে টোটাল মার্কস 100, ঠিক আছে? এখানে কোনো আচ্ছা, এখানে ফাইনাল এক্সাম হবে 60 মার্কের থিওরি, বুঝতে পেরেছেন? আর যেটা অ্যাসেসমেন্ট হয়, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, ওটাতে 40 মার্ক। এরপরে স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল, এটাতে টোটাল মার্কস হচ্ছে 50, সরি টোটাল মার্কস হচ্ছে 200 মার্কস। থিওরি আছে এখানে অ্যাসেসমেন্টে 2, এই অ্যাসেসমেন্টে আছে 20, অর্থাৎ 20 মার্কস। ফাইনাল এক্সামে আছে 30 মার্কস। এই থিওরি হচ্ছে এই মোট 50 মার্ক, আর বাকি 75 মার্ক একটা অ্যাসেসমেন্ট আছে, প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট,
আর প্র্যাকটিক্যালের ফাইনাল আছে 75। 150 হচ্ছে প্র্যাকটিক্যাল আর বাকি 50 হচ্ছে থিওরি। এই মোট 200 মার্ক হচ্ছে স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল। এরপরে হচ্ছে বেসিক অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি। এইটাতে থিওরিতে অ্যাসেসমেন্ট আছে 40 আর ফাইনাল এক্সামে আছে 60। এই 100 মার্ক। আর প্র্যাকটিক্যালে আছে অ্যাসেসমেন্ট 50, যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা করা হয়, আর ফাইনাল এক্সামে আছে 50। এখানেও 200 মার্ক। ঠিক আছে, এরকম সবগুলা সাবজেক্টে আছে। ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড অর্গানাইজিং স্পোর্টস, এখানে অ্যাসেসমেন্টে আছে থিওরিতে 40, ফাইনাল এক্সাম 60, 100। এটাতে কোনো প্র্যাকটিক্যাল নাই, এটা টোটালি 100 মার্কের। অ্যাথলেটিক্সে থিওরিতে কোনো নাই, প্র্যাকটিক্যাল মার্কস, কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্ট এটাতে 100 মার্ক এবং ফাইনাল এক্সামে 100 মার্ক, এই 200 মার্ক। আর রুলস অ্যান্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস পার্ট 1 যেটা ফার্স্ট সেমিস্টারে আপনারা যেটা করবেন, এখানে 20 মার্কের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর ফাইনাল এক্সাম হবে আপনাদের 30 মার্ক, এই 50 মার্ক থিওরি। আর বাকি যে প্র্যাকটিক্যাল 75 মার্কের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং 75 মার্কের ফাইনাল এক্সাম, মোট 200 মার্ক। সো এইগুলাও আপনাদেরকে আমরা গ্রুপে আপলোড করে দিব। ঠিক আছে, যে তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটা থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে, কোনটা কি আছে। ঠিক আছে স্যার, এসএস জিনিসটা কি? অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। বুঝতে পেরেছেন? স্যার একটা রিকোয়েস্ট ছিল। জি স্যার, স্যার বুঝতে পেরেছি। স্যার অনেকে মাউথপিস অন করে রাখে, তো অনেক পারিবারিক শব্দ বা অনেক শব্দ আসে, একটু কাইন্ডলি যদি বলতেন সবাই যেন মাউথপিসটা অফ করে দেয় তাহলে স্যার ভালো হয়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আমরা যখনই কোনো কোশ্চেন থাকে বা তখনই আমরা আনমিউট করে কথা বলার চেষ্টা করব, আর এছাড়া বাকি সময়টা আমরা মিউট করে রাখবো। মিউট করে রাখলে আমার পাশের কোনো নয়েজ অন্য কাউরে বিরক্ত করবে না, বা আমার পাশের কোনো আওয়াজ অন্য কেউ শুনতে পাবে না। সো এটা সবাইকে যদি কোঅপারেট না করেন, আপনারা অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম করে অনেক জায়গাতে অনেকে জব করেন, অনেক কিছুতে এঙ্গেজ আছেন। সো আপনারা কষ্ট করে ক্লাসে হাজির হয়েছেন, এখন যদি আপনারা ঠিকমতো ক্লাসগুলো না করতে পারেন আপনাদের জন্য সমস্যা হবে। ঠিক আছে, আপনাদেরই লস হয়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন যতটুকু সময় এখানে থাকতে পারেন সবাই সুন্দরভাবে যেন ক্লাসগুলো করতে পারেন সেইভাবে। আর সবাইকে কোঅপারেট করলেই আপনাদের জন্য বেশি সুবিধা হবে। আচ্ছা, অনেক সময় অনেকের কোশ্চেন থাকতে পারে যে পরীক্ষা বাংলায় হবে না ইংলিশে। আসলে এই টাইপের পরীক্ষাগুলো, আপনি যে কোনো পরীক্ষা চাইলে যদি ইংলিশে লিখতে চান পুরোটা ইংলিশে লিখতে পারেন, যদি বাংলায় লিখতে চান পুরোটা বাংলায় লিখতে হবে। তবে হ্যাঁ, টেকনিক্যাল কিছু টার্ম আছে যেগুলো আপনি বাংলায় লিখতে পারেন, ইংরেজি শব্দ কিন্তু বাংলা করে লেখা যায়। যেমন ধরেন আপনি যদি টেকনিক শব্দটাই যদি বাংলায় লিখেন, কৌশল না লিখে আপনি বাংলায় টেকনিক লিখলেও হয়, ওটাতে আপনার ভুল হয় না। আমার কথা বুঝতে পেরেছেন? যদি এরকম ভাবেও চাইলে আপনারা বাংলায় যদি অ্যান্সার করতে চান, আমরা আপনাদের বাংলায় দিয়ে দিব। আর সাথে সাথে কিছু জিনিস যেগুলা আপনাদের মার্ক বেশি পেতে সাহায্য করবে, যেমন কোনো যদি ডেফিনেশন থাকে বা সংজ্ঞা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা বাংলা ইংরেজি দুটোই যদি ট্রাই করেন আপনারা বেশি মার্ক পাবেন। কোনো সংজ্ঞা যদি আপনারা ইংরেজিতে লিখেন সেই ক্ষেত্রে ওই খাতা মূল্যায়ন ভালোভাবেই করবে, এটা নেগেটিভলি নেওয়ার কিছু নাই, ভালোভাবেই মূল্যায়ন করা হয়। সো আপনারা টেনশন করবেন না যে কোন ভাষায় লিখতে হবে। তবে হ্যাঁ, বাংলা ইংরেজি মিক্স করা যায় না, মিক্স করলে সেটা আসলে ওয়ার্ড লুকিং নাম্বার দিতে চায় না, কেটে দেয়। ঠিক আছে, এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা ভাষায় লেখা। তবে এটা মনে রাখবেন, টেকনিক্যাল টার্মগুলো আপনি গেমস বানান, যদি বাংলায় অ্যান্সার করেন পুরো খাতাটা গেমস বানান,
তাই ইংরেজিতে না লিখে আপনি বাংলায় গেমস লিখলেও আপনার ওটা রাইট হিসাবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আজকে আমাদের প্রথম কোর্সটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। 6টা কোর্স রয়েছে এই ফার্স্ট সেমিস্টারে। প্রথম যে কোর্সটি রয়েছে এটির নাম ছিল ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ। ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশন ফর এ হেলদি লাইফ। এখন এই ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, এখানে কিছু বিষয় আছে। এই কোর্সটা, আপনাদের কোর্সগুলো কিন্তু খুব ডিটেইল না, খুবই সংক্ষেপেই আছে। আপনারা অল্প দিনে এই কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখানে আছে কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন। ঠিক আছে, প্রথম কোর্স ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ। অর্থাৎ আজকে আমরা অল্প একটু জানার চেষ্টা করব, যেহেতু আজকে প্রথম দিন, আমরা জাস্ট স্টার্টটা করছি। এর পরের ক্লাস থেকে আমরা ফুল একটা ক্লাসের এনভায়রনমেন্ট নিয়ে আমরা ক্লাস শুরু করব, একদম স্টার্টিং থেকে। কোনো টাইম নষ্ট হবে না, কারোর জন্যই কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমরা একদম স্টার্টিং থেকে সুন্দর করে ক্লাস শুরু করব, আবার ক্লাসটা শেষ করব। আর শেষে আমরা আমার প্রেজেন্টেশন শেষে যতগুলা কোশ্চেন, যার যত ঝুড়িতে যত কোশ্চেন থাকে আপনারা আমাকে দেবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছেন সবাই? এখন আমরা আসি আজকের টপিকে। আপনার যে কোর্সটা করছেন এটার নাম ফিজিক্যাল এডুকেশন, আবার এখানে আপনাদের সাবজেক্ট আছে ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ। এখন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন এটা আসলে কি? দেখেন, টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন, it is emphasized both the word physical as well as education. ফিজিক্যাল এডুকেশনের কনসেপ্টটা বুঝতে হলে কি করতে হবে? ফিজিক্যাল এডুকেশন, এটা কিন্তু দুটো ওয়ার্ডই আপনাকে গুরুত্ব দিতে হবে। স্যার আমি সরি ডিস্টার্ব করলাম। এই যে ফরহাদুল নামে একজন ভাই আছে, ওনার মাইক্রোফোনটা অন থাকে আর স্যার একটু ডিস্টার্ব হয়। স্যার কাইন্ডলি একটু বলে দিলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার। ফরহাদুল সাহেব, আপনি যদি শুনতে পেয়ে থাকেন একটু কাইন্ডলি আনমিউটটা অফ করে আপনি মিউট করে রাখেন, আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। To understand the basic concept of physical education, it is emphasized on both the word physical as well as education. Physical এবং এডুকেশন, এই দুটো ওয়ার্ড মিলে কিন্তু ফিজিক্যাল এডুকেশন। এখন ফিজিক্যালটা কি? The term physical means something relating to body. ফিজিক্যাল হচ্ছে কোনো একটা কিছু যেটা বডির সাথে সম্পৃক্ত। ফিজিক্যাল যেটা আমরা দৈহিক বলতে পারি বা শারীরিক বলতে পারি, যেটা আমাদের শরীরের সাথে সম্পৃক্ত। ইট মে বি ওয়ান পার্ট অফ দ্য বডি, এটা হতে পারে বডির একটা পার্ট, or maybe in relation to whole body person, অথবা হতে পারে এটা সমগ্র বা সমস্ত বডি পার্টসের সাথে এটা সম্পৃক্ত, এটা সমগ্র বডি পার্টসের সাথে এটা সংযুক্ত। ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশনের এটা দুইটা ভাগ, একটা ফিজিক্যাল একটা এডুকেশন। তো দুটা মিলেই ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যালটা কি? এটা বডির সাথে, এটা ফার্স্ট টার্মেই আপনারা বুঝতেই পারছেন, এটা শারীরিক কোনো একটা ব্যাপার হতে পারে, একটা পার্ট শরীরের অথবা পুরো শরীরের সাথে এটা সম্পৃক্ত। বুঝতে পারছেন? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে দেখেন, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এডুকেশন। এর আগে আমরা যেটা জেনেছি ফিজিক্যাল কি, এখন দেখেন এডুকেশনটা কি। এডুকেশন মিন্স দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার। এডুকেশন হচ্ছে বিহেভিয়ারের মানে মডিফিকেশন অফ বিহেভিয়ার। অর্থাৎ দেখেন, একটা বাচ্চা ছোটবেলা থেকে বাসা থেকে শিখতে থাকে বাবা মায়ের কাছে। বাবা মা যেটাই শেখায়, বাচ্চারা অনেকটা, আপনারা কাদা বুঝতে পেরেছেন মনে হয়। কাদা জিনিসটা কি? কাদা হচ্ছে মাটি পানি দিয়ে নরম করলে যেমনটা হয় না, ওটা আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। বাচ্চারা এরকম ছোটবেলা থেকে বাসায় যেভাবে ট্রিট করবেন, যেভাবে শিখাবেন,
বাচ্চারা সেভাবে শিখবে। এরপরে আস্তে আস্তে আপনি দেখেন শিক্ষাটা এমন জিনিস, মানুষ যত বেশি শিক্ষিত হবে, যত বেশি জ্ঞান অর্জন করবে, সেটা বইয়ের জ্ঞান হোক বা অন্য যে কোনো জ্ঞান হোক, মানুষ যত বেশি জ্ঞান অর্জন করবে তত মানুষের চেঞ্জ আসবে, বিহেভিয়ারে চেঞ্জ আসবে। একজন রিক্সাওয়ালার বিহেভিয়ার আর একজন এডুকেটেড পার্সনের বিহেভিয়ার দুটা কি সেম হওয়ার কথা? নিঃসন্দেহে না। দুজনের বিহেভিয়ার দুই রকম হবে। একজন বাস হেল্পার বা ড্রাইভারের বিহেভিয়ারের সাথে একজন কলেজ স্টুডেন্টের বিহেভিয়ারের মিল পাবেন না। একজন ইউনিভার্সিটি টিচারের বিহেভিয়ারের সাথে একজন বিজনেসম্যানের বিহেভিয়ারের মিল পাবেন না। দুজনের বিহেভিয়ার দুই রকম। একজন লয়ারের বিহেভিয়ার একরকম, মানে এক একটা পেশার এক এক রকম বিহেভিয়ার পাবেন মানুষের কাছ থেকে। তবে আপনি যত মানুষ বেশি এডুকেটেড হয় তাদের বিহেভিয়ার দেখবেন, যত জ্ঞানী মানুষ তারা তত নমনীয় হয়, তারা তত নিজেদেরকে ভাবে যে আমি কিছুই জানি না। ঠিক আছে, এই জন্য এডুকেশনটা মানুষের বিহেভিয়ারকে মডিফাই করে। এডুকেশন অলওয়েজ মানুষের বিহেভিয়ারটা মডিফাই করে। সো দেখেন, it is a process of all-round development of a personality of a child. It's a process, এটা একটা প্রক্রিয়া of all-round development. কিসের প্রক্রিয়া? all-round development. all-round development মানে কি? সমস্ত দিক দিয়ে at a time এ সব দিক দিয়ে ডেভেলপ করে, at a time সব দিক দিয়ে ডেভেলপ করবে। ঠিক আছে, আপনার ম্যাচুরিটি বলেন, এটার পাশাপাশি জ্ঞান অর্জনের মানে মধ্য দিয়ে একটা মানুষের, একটা বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্টটা করে অফ এ পার্সোনালিটি অফ এ চাইল্ড। এখানে চাইল্ড দিয়ে বোঝানো হয়েছে, আসলে মানুষ তো প্রথমে শিশুই থাকে, শিশু থেকে আস্তে আস্তে জ্ঞান অর্জন করে বড় হয়, এই জন্য এখানে চাইল্ড শব্দটা ইউজ করা হয়েছে। আবারও বলছি, ইটস দ্য প্রসেস অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি অফ এ চাইল্ড। এটা একটা ব্যক্তির বা এটা একটা বাচ্চার কি ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্টের প্রসেস। ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমে কি এডুকেশনের মাধ্যমে এই প্রসেসটা গেইন করে বাচ্চারা আস্তে আস্তে বিহেভিয়ার মডিফাই করে, তাদের বিহেভিয়ারটা মডিফাই হয়। সো দ্য মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের মিনিংটা তাহলে কি? এখানে আমরা এডুকেশনটা দেখেছি মডিফিকেশন অফ বিহেভিয়ার। ঠিক আছে, আবার এই এডুকেশনটাই কিন্তু ইজ আ প্রসেস অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি অফ এ চাইল্ড। এখন দেখেন ফিজিক্যাল এডুকেশনটা মিনিংটা কি বলেছে? ফিজিক্যাল এডুকেশন ইজ আ প্রসেস অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি অফ এ চাইল্ড। এই পর্যন্ত ছিল শিক্ষার, ঠিক আছে, এই পর্যন্ত ছিল শিক্ষার যে আপনার মিনিং। এটার পাশে অ্যাড করেছে ফিজিক্যাল এডুকেশনের জন্য, শুধু অ্যাড করেছে দেখেন থ্রু মুভমেন্ট অ্যাক্টিভিটিস। আপনি একজন যদি শুধু পড়াশুনো করে তার ডেভেলপমেন্ট একরকম হবে, সে জ্ঞান অর্জন করবে, অনেক কিছু শিখবে, সে শিক্ষিত হবে। এটার পাশাপাশি যদি সে থ্রু মুভমেন্ট অ্যাক্টিভিটিস, সে যদি মুভমেন্ট অ্যাক্টিভিটিস করে, ডেলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, ব্যায়াম করে, সে যদি এক্সারসাইজ করে বা অন্যান্য কাজ করে যেগুলো তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়, এই টাইপের কাজ করে, তাহলেই তার ফিজিক্যাল এডুকেশন হয়ে যাবে। দেখেন এইখানে বলেছে, সো দ্য মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন ইজ এ প্রসেস অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি অফ এ চাইল্ড থ্রু মুভমেন্ট অ্যাক্টিভিটিস। একটা মানুষের সার্বিক দিক দিয়ে উন্নতি হবে, সার্বিক দিক দিয়ে তার ডেভেলপমেন্টটা কিসের মাধ্যমে? ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে। যখনই সে ফিজিক্যাল এডুকেশনে ইনভলভ থাকবে, ফিজিক্যাল এডুকেশনের মূল কনসেপ্টটা এটা যে একটা মানুষকে, ফিজিক্যাল এডুকেশনের কনসেপ্ট যদি বলতে চায়, একটা মানুষের সার্বিক দিক দিয়ে ডেভেলপমেন্ট করে ফিজিক্যাল এডুকেশন। শুধু যদি আপনি এডুকেশন বলেন, এডুকেশন সার্বিক দিক দিয়ে ডেভেলপমেন্ট করে না, বিকজ ফিজিক্যাল এডুকেশন থেকে যদি আপনি ফিজিক্যাল বাদ দেন, শুধু এডুকেশন নিয়ে উপরে উঠেন,
তাহলে দেখবেন যে ওই মানুষগুলার একটা সাইড অফ থেকে যায়, কোনো না কোনো দিক দিয়ে তাদের সমস্যা থেকে যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন অনেক বাচ্চারা এখন এই যে 1, 2, 3, 4 এ পড়ে, এই বাচ্চারা অনেক ভারী ভারী সানগ্লাস ইউজ করে। সানগ্লাস বলছি মানে গ্লাস ইউজ করে, পাওয়ারফুল গ্লাস ইউজ করে। কারণ কি? চোখের সমস্যা। তারা ছোটবেলা থেকে ওইভাবে অ্যাক্টিভিটিস করতে পারে না। অনেকে জেনেটিক্যালি সমস্যা থাকে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু অনেকে দেখা যায় যে ছোটবেলা থেকে অন্য আদার্স কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে না, শুধু বই আর বই। বই পড়তে পড়তে চোখ একবারে কানা করে ফেলে। চশমার পাওয়ার এত বেশি, দেখা যায় যে চশমা খুললে আর কিছু দেখতে পায় না। সো সে কি আলটিমেটলি ফিট? সে কিন্তু আসলে ফিট না। আপনি সুস্বাস্থ্য যদি না থাকে, স্বাস্থ্য আর সুস্বাস্থ্য দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? এই জন্য সাউন্ড হেলথ বলে না, গুড হেলথ বা সাউন্ড হেলথ, এটা খুবই ইম্পর্টেন্ট। স্বাস্থ্য হচ্ছে সাউন্ড হেলথ, হেলথের চেয়ে সাউন্ড হেলথটা বেশি ইম্পর্টেন্ট। একজন সুস্থ মানুষ যদি না থাকে, সুস্থ না থাকলে কিন্তু আপনি আসলে চ্যালেঞ্জিং, লাইফ চ্যালেঞ্জিং। এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমেই পুরো এডুকেশনটা যদি আপনি কমপ্লিট করেন, এডুকেশন উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল মুভমেন্ট, তাহলে এটাই ফিজিক্যাল এডুকেশন হবে, ঠিক আছে? এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ডেফিনেশন অফ ফিজিক্যাল এডুকেশন। তাহলে ফিজিক্যাল এডুকেশনের সংজ্ঞা আছে, ঠিক আছে? আগে যেটা ভূমিকা যেটা বললাম, এটা ছিল কনসেপ্ট। এখন ফিজিক্যাল এডুকেশন কাকে বলে? সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। মাঝে মাঝে রেসপন্স না, আমি মনে হয় যে আইস অনেকটা যে একাই বকবক করে যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি নিজেই কনফিউজড হয়ে যাব, ঠিক আছে? স্যার বা আমার মনোযোগ দিয়ে অনলাইন শুনছি তো, এই কারণে কথা বলছি না। ঠিক আছে। আর ধন্যবাদ আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি আবারও বলছি, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার হচ্ছে ল্যাপটপটা পুরোপুরি বাইরে ছিল, আমি একটু আগেই পেয়েছি, যে কারণে আমি শর্ট টাইমে যতটুকু করা যায় এতটুকুই জাস্ট আজকে ইন্ট্রোডাকশনের জন্য। কিন্তু পরবর্তী ক্লাসের জন্য আপনারা ফুল একদম টোটাল প্রিপারেশনের একটা দেখতে পাবেন, স্লাইড। আপনারা হচ্ছে আরও অনেক কিছু আমি আরও অনেক কিছু ইউজ করব, যাতে করে আপনারা আরও সহজে অনেক কিছু নিতে পারেন। আর প্রথমে যে বিষয়গুলো আছে, কিছু কিছু সাবজেক্ট আছে ডিরেক্ট রিটেন, থিওরির মধ্যে অনেকগুলো রিটেন টাইপ আছে, আবার অনেকগুলো আছে একটু প্র্যাকটিক্যাল বেস, যেগুলোতে বেশি মার্ক উঠানো সম্ভব হয়। তো আমি সেইগুলাতেও দেখবেন যে আপনার এমন ইন্টারন্যাশনাল ওয়েতে বা সারা বিশ্ব কিভাবে ফলো করে ওই ইগুলা টেকনিকগুলা, সবগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা কোর্স নিয়ে বা নাম্বার উঠানো নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। আর আমি শেষে প্রয়োজনে শর্ট সাজেশন দিয়ে দিব, হ্যাঁ, যেগুলো পড়লে সহজে আপনারা জাস্ট এখন থেকে একটু একটু করে সুযোগ পেলে টাচে থাকবেন, আর যতটুকু ক্লাস করবেন এতটুকু মনোযোগ দিয়ে করবেন, তাহলেই দেখবেন অনেক কিছুই থাকবে। আচ্ছা, ডেফিনেশন অফ ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশনের সংজ্ঞা কি? ফিজিক্যাল এডুকেশনের সংজ্ঞা বিভিন্ন মনীষীদের মতে বিভিন্ন রকম আছে, ঠিক আছে? আপনারা পাশাপাশি আমি সাজেস্ট করব আপনারা 9-10-এর যদি ফিজিক্যাল এডুকেশন পুরানো যে বইটা যদি কারোর সম্ভব হয় ম্যানেজ করা, তাহলে এই বইটাতে, মানে এটা আপনাদের কোর্সের বই না, এটা আপনারা কিছু কিছু টপিক ওখানে দেখতে পারেন, ওখানে অনেক কিছু জানার আছে, ঠিক আছে? 6 to 10 এর যে আমার কাছে একটা আছে 21 সালের স্যার। হ্যাঁ, 21 সালের বইও পুরাতন, এটা অসুবিধা নেই। 20-21 এগুলা পুরাতন, যেগুলা শারীরিক শিক্ষা 9-10-এর যদি নবম দশম শ্রেণীর, যেটা আগে কম্বাইন্ড বই ছিল, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, জি স্যার, এটা হচ্ছে বইয়ের নাম, নবম দশম শ্রেণী। এটা আরো নিচের ক্লাসেও আছে। আপনারা যেহেতু এই কোর্সটা করছেন, আমার সাজেশন থাকবে যদি সম্ভব হয় আপনারা 6 থেকে ওই 9-10 পর্যন্ত বই ম্যানেজ করার ট্রাই করবেন। থাকতে পারে কাদের কাছে, যারা আগের স্টুডেন্ট বা আরও 4-5 বছর আগে পড়েছে, আপনাদের পরিচিত অনেকের হয়তো বা ভাই বোন
পড়াশুনো করে তাদের কাছ থেকে হেল্প নিয়েও আপনারা নিতে পারেন, বা যে ক্লাসে তার ক্লাসের ওই আগের বইগুলা আছে কিনা, অনেকের বাসায় থাকতে পারে। আর যদি তাও না পান, আপনি এনসিটিভির ওয়েবসাইটেও পাওয়া যায়। এনসিটিভি আছে পিডিএফ বই, শারীরিক শিক্ষার বই পাওয়া যায়, সেখানে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সব পাবেন। এখন আমি কেন 6 থেকে 9-10-এর বই বলছি, কারণ 6 হচ্ছে একবারে এন্ট্রি লেভেলের। যেহেতু আপনারা কোর্স করছেন, আপনারা 9-10-এর বইয়ে যেটা পাবেন এটা 6-এর বইয়ে তো এটার সাথে মিলবে না। 6-এর বইয়ে যে স্টেপে দেওয়া আছে 7-এর বইয়ে আরেকটু বেশি দেওয়া আছে, 8-এর বইয়ে আরেকটু, অনেকটা ধাপে ধাপ। বুঝতে পেরেছেন? মানে আপনার সিলেবাসের সাথে যে টপিকটা যাবে আপনার ওখান থেকে ঢালাও, ওখান থেকে নোট নেওয়ার দরকার নেই। আমরা তো নোট দিবই, এছাড়া আপনি এক্সট্রা কিছু করতে পারেন আপনার সিলেবাসটা দেখে, যে টপিকগুলোর সাথে আপনার মিলবে, বা আমার এখানে যতগুলো আমি পড়াবো বা যেগুলো আলোচনা করব এটার সাথে যেগুলো আপনার মিলবে, ওখানেও আপনি সাজেশন নিতে পারবেন ওই বই থেকে। ওই বইয়েও আপনি সহজভাবেও অনেক কিছু পেতে পারেন, যেহেতু ওটা বোর্ড বই, গভর্নমেন্ট বোর্ড বই, ঠিক আছে। ওখানেও আবার অনেক কিছু আছে যে ওই বইগুলোতে অনেক ভুল আছে, বাজারের প্রচলিত গাইডগুলোতেও অনেক ভুল আছে। সো আমি বলবো যে আপনারা সবসময় মানে যে ওই কোশ্চেনগুলা কালেক্ট করবেন, পাশাপাশি আপডেট নিউজটা রাখবেন। ভুল ইনফরমেশনটা নেওয়ার দরকার নাই, ভুল ইনফরমেশন না, অলওয়েজ আপডেট রাখবেন। এখন আগে আমি যদি একটা রুলস বলি, আগে ক্রিকেটের, আপনারা কি জানেন ক্রিকেটের আইন ছিল কয়টা? সরি, ক্রিকেটের আউট কত প্রকার, এটা কি জানেন? কেউ কি মেবি 10 প্রকার, ক্রিকেটের আউট সম্ভবত স্যার 10 প্রকার। 10 প্রকার। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি জানেন, বুঝতে পারছি আপনারা আগে অনেকে জানেন আউট 10 প্রকার। আচ্ছা, আপডেট রুলস হচ্ছে ক্রিকেটের আউট 9 প্রকার, ঠিক আছে। আগে 10 প্রকার ছিল, এখন 1 প্রকার কমে গেছে, হ্যান্ডেল দ্য বল, ঠিক আছে। হ্যান্ডেল দ্য বল এই 10 প্রকারের মধ্যে এটাও ছিল, কিন্তু এটা বাদ দিয়ে এখন 9 প্রকার হয়ে গেছে। এটা হচ্ছে আপডেট। এখন যদি আপনি পরীক্ষার খাতায় এরকম ধরেন একটা কোশ্চেন, এটা চাকরি হোক বা আপনার কোর্সের, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল আছে, ক্রিকেটও কিন্তু আছে, থিওরিতেও আছে, আবার প্র্যাকটিক্যাল আছে। আপনাদের যখন ওই যে স্পোর্টসের ইন্টারন্যাশনাল গেমস ওই সাবজেক্টটাতেই আছে। সো ওই তখন যদি আপনি 10 প্রকার লিখেন, এক্সামিনার যদি জানা থাকে যে এক্সামিনার যদি জেনে থাকে যে এটা আসলে 10 প্রকার, তাহলে সে হয়তো বা অ্যান্সারটা নিবে। আর সে যদি আপডেট নিউজটা জেনে থাকে তাহলে কিন্তু আপডেট নিউজটা নিবে না। আপডেটটা হচ্ছে যদি সে জানে তাহলে ওই অ্যান্সারটা নাও নিতে পারে, আবার অনেক সময় মার্ক একটু কমাই দিতে পারে। সো এই অলওয়েজ বইগুলোও কারেকশন হয়। সো বই কারেকশনের ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশন আছে, সবাই জন্য টাফ। সো আপনারা আপডেট অলওয়েজ ট্রাই করবেন আপডেট নিউজটা রাখার জন্য। আচ্ছা, প্রথম আমরা সংজ্ঞাটা দেখি। এটার ইংলিশটা এমন আছে, ফিজিক্যাল এডুকেশন, এটা চার্লস বুসারের একটা সংজ্ঞা, ঠিক আছে। চার্লস বুসার কি বলেছেন জানেন? অ্যাকর্ডিং টু চার্লস বুসার, physical education is an integral part of total education process and a field of endeavor, and its aim is to develop physical fitness through some selected physical activities and to achieve educational objectives. এই যে চার্লস বুসার বলেছেন শারীরিক শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ শারীরিক শিক্ষা হচ্ছে শারীরিক শিক্ষা। দেখেন, শিক্ষার সাথে একটা অবিচ্ছেদ্য অংশ, মানে এটাকে আপনি চাইলে আলাদা করতে পারবেন না। কারণ যখনই আপনার শারীরিক শিক্ষাটা আলাদা করে দিবেন শিক্ষা থেকে, তখন আপনার শিক্ষার যে বেসিক যে নিড, শিক্ষার যে এইম, যে অবজেক্টিভ, সেটা আপনার ফিল আপ হবে না। এই জন্য চার্লস বুচার বলেছেন ফিজিক্যাল এডুকেশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ টোটাল এডুকেশন প্রসেস। শারীরিক শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, কি বলেছে? শারীরিক শিক্ষা হলো সুনির্দিষ্ট শারীরিক কার্যক্রমের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক দিক দিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা। দেখেন, শারীরিক কার্যক্রমের মাধ্যমে
শারীরিক কার্যক্রমগুলা কি? দেখেন, শারীরিক কার্যক্রম বলতে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে। সেটা পার্টিসিপেশন ইন স্পোর্টস হতে পারে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার ডেইলি লাইফে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হতে পারে, আপনার এটা হতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজের আবার অনেকগুলা ভাগ আছে। হতে পারে আপনার সেলফ ডিফেন্স টাইপের, অনেক অনেক সেলফ ডিফেন্স আছে, কারাতে, জুডো, বক্সিং, হ্যাঁ, তাইকোন্ডো, এরকম এগুলোর সাথেও ইনভলভমেন্ট হতে পারে। দেখেন, এগুলো হচ্ছে শারীরিক। মানসিক, মানসিক দ্যাট মিনস মেন্টাল, ঠিক আছে? মানসিক, আবেগিক, ইমোশনাল, যেটা ইমোশনাল এবং সামাজিক, সোশ্যাল দিক দিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা। আচ্ছা, এটার বাইরে কি কোনো কিছু আছে? দেখেন তো, একজন মানুষ হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য, ধরেন একটা বাচ্চা, সে সুনাগরিক হিসাবে তাকে গড়ে তোলার জন্য শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক, ঠিক আছে, এই সবগুলার মধ্য দিয়েই তাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয়। এটাই হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে? এরপরে জেবিনাস, একজন বিখ্যাত রাইটার জেবিনাস বলেছেন, অ্যাকর্ডিং টু জেবিনাস, physical education is that phase of whole field of education that deals with big muscle activities and their related responses. ফিজিক্যাল এডুকেশনটা কি? গোটা শিক্ষার এমন এক দিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন, অর্থাৎ মাংসপেশির সঠিক সঞ্চালন বলতে বোঝাচ্ছে মাসেল, আমরা যে মাসেল বিল্ড আপ করি না, বা আমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি, আমাদের মাসেলগুলা সঞ্চালন হয় কিনা? সঞ্চালন হয়। এখন এটা বলছে সঠিক সঞ্চালন। দেখেন, একটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন বলে এটা সঞ্চালন। মাসেল কন্ট্রাকশনটা আপনি রাইট ওয়েতে যদি না করেন, তাহলে কিন্তু আপনার মাসেল বিল্ড হবে না। আপনি যদি মাসেল বিল্ড করতে চান, ধরেন আপনি জিমে গেলেন, আপনি বাইসেপটা গেইন করতে চান, বাইসেপ বিল্ড করতে চান, তাহলে আপনাকে ওয়েট, আপনি একবারে নিলেন 20 কেজি ওয়েট নিয়ে আপনি এটা এক্সারসাইজ করতে থাকলেন উইদাউট এনি গাইডেন্স। আপনি ট্রেনারের গাইডলাইন ছাড়া আপনি 20 কেজি একটা ওয়েট নিয়ে আপনি ডেইলি আপনার বাইসেপ কার্লিং করতে থাকলেন। আপনি আস্তে আস্তে এটা রিপিটেডলি আপনি বাড়াচ্ছেন। প্রথম দিন ধরেন 30 বার করেছেন, পরের দিন 40 বার, পরের দিন 50 বার, এভাবে বাড়াচ্ছেন। বাট আপনি খেয়াল করছেন আপনার মাসেল বাড়ছে না। কি হচ্ছে? মাসেল শক্ত হয়ে যাচ্ছে, বাইসেপটা শক্ত হয়ে যাচ্ছে। মাসেলটা শক্ত হয়ে যাচ্ছে। এখন কেন শক্ত হচ্ছে, বাড়ছে না কেন? বিকজ ওটা সঠিকভাবে সঞ্চালন হচ্ছে না। সঠিকভাবে সঞ্চালন হতে গেলে আপনার মাসেলটা কোন ওয়েট নিতে পারবে, বেসিক স্টেপ থেকে শুরু করতে হবে। এই জন্য অনেকে হয়তো খেয়াল করে থাকেন, জিমে কিন্তু অনেকে গেলে দেখবেন শুধু যে বাইসেপ কার্লিং এর জন্য যে জিমের ওয়েটগুলো থাকে, ওয়েট ছাড়া শুধু যে রড, এটা দিয়েই অনেকে কিন্তু এক্সারসাইজ করে। আপনারা কেউ কি খেয়াল করেছেন জিমে যখন এক্সারসাইজ হয়, অনেকে স্টার্টিং এ যারা যায় তাদেরকে দিয়ে ওয়েট না দিয়ে তাদেরকে কিন্তু বাইসেপ কার্লিং এর জন্য বলেন, বা আপনি অন্য ওয়েটের ক্ষেত্রেও বলেন, শুধু উইদাউট ওয়েটেই তাদেরকে এক্সারসাইজ করায়। কারণ কি? ওই মাসেলটাকে অ্যাডজাস্ট করানো হয়। এবার ওর পরে আস্তে আস্তে ওয়েট দেওয়া হয়, ওয়েট আস্তে আস্তে ডে বাই ডে বাড়ানো হয়, এভাবেই। আর মাসেল বিল্ড আপ করতে গেলে এটাকে বলা হয় সঠিক সঞ্চালন। এখন যে প্রসেসটা বলছি, আপনাকে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ওয়েটটাকে গেইন করা, ওয়েটটা ইন্ট্রোডিউস করা, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক সঞ্চালন। আপনি ধরেন বেলি ফ্যাট কমাতে চান, এখন আপনি সিট আপ দিলে বেলি ফ্যাট কমে যায়। এখন আপনি ডেইলি রানিং করেন, আপনার বার্ন, এখন আপনার বেলি ফ্যাট কি কমবে? বেলি ফ্যাট সিট আপ দিলে যতটা না কমবে, রানিং করলে তার চেয়ে কম কমবে। কেন কমবে? কারণ সিট আপটা স্পেসিফিক
এই ফ্যাট কমানোর জন্য, অ্যাবডোমিনাল স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য। আমাদের পেটের যে মাসেলটা থাকে, এই মাসেলের শক্তি বা মাসেলটাকে স্ট্রেংথটাকে বাড়ানোর জন্যই সিট আপ, ক্রাঞ্চ এই টাইপের এক্সারসাইজ করা হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সঠিক ওয়ে। এখন আপনি রানিং করেন, একজন বলতে পারে আমি ডেইলি রানিং করি কিন্তু আমার তো পেটের চর্বি কমে না। কারণ ডেইলি যদি আপনি রানিং করেন, আপনি দেখবেন, খেয়াল করবেন যে সোয়েটিং হয়, আমাদের প্রচুর ঘাম হয়। তো তখন ওভারঅল ফিটনেসটা ডেভেলপ হয়, আপনার ওভারঅল ফিটনেসটা ডেভেলপ হয়। বুঝতে পেরেছেন? তাহলে যদি রাইট ওয়েতে কেউ এক্সারসাইজ না করে, সেটার ফলাফল ভালো হয় না। এই জন্য বলেছে শারীরিক শিক্ষা গোটা শিক্ষার এমন একদিক যা মাংসপেশির সঠিকভাবে সঞ্চালন করতে হবে, বা মাসেলের কারেক্ট ওয়েতে, রাইট ওয়েতে কন্ট্রাকশন করা, ও এর প্রতিক্রিয়ার ফল হিসাবে ব্যক্তির দেহের ও স্বভাবের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে, বা এটার ফলে যে চেঞ্জটা আসবে, যে মানুষটা এই কাজটা করবে, এটার ফলে তার যে চেঞ্জ আসবে, তার যে শারীরিক যে চেঞ্জ আসবে, ও তার শারীরিক মানসিক যে চেঞ্জ আসবে, পরিবর্তন ও পরিবর্ধন, এটাই হচ্ছে শারীরিক শিক্ষা। এটা বলেছেন জেবিনাস। ঠিক আছে, জেবিনাস। আবারও বলছি, এটার ইংরেজি সংজ্ঞাটা এখানে লেখা নাই। ইংরেজি সংজ্ঞাটা আমি আপনাদেরকেও, আমি যে পিডিএফ দিব সেটাতে আমি দিয়ে দিব। ইংরেজি সংজ্ঞাটা দিলে আপনারা যদি এই টাইপের কোশ্চেন থাকে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে বেশি দূরে যাব না, আরেকটু দেখি ডেফিনেশন অফ ফিজিক্যাল এডুকেশন। আরেকটা আচ্ছা, এখন এতগুলো সংজ্ঞা আমি কেন দেখাচ্ছি, দেখেন, আপনার যদি কখনো মার্কের কিছু ভেরিয়েশন থাকে, আমরা অনেকগুলা কোর্স কন্ডাক্ট করি, অনেকগুলা দেখি, বা অনেক খাতাগুলাও দেখি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যেটা, বা এর আগেও যখন পরীক্ষা দিতাম তখন সিস্টেমগুলো, আপনারা এগুলো আমার সাথে একমত নিশ্চয়ই হবেন, যদি দ্বিমত থাকেন বলবেন। ধরেন একটা 2 মার্কের একটা কোশ্চেন, হোয়াট ইজ ফিজিক্যাল এডুকেশন, বা শারীরিক শিক্ষা কি, বা শারীরিক শিক্ষা কাকে বলে। এখন দেখবেন অনেকেই আছে একটা সংজ্ঞা দিয়ে রাখবে, সবচেয়ে ছোট যে সংজ্ঞা খুঁজে খুঁজে সেই সংজ্ঞাটা বের করবে। সেই সংজ্ঞাটা, এই ছোট সংজ্ঞা আছে আমার এখানে, এই স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ছোট সংজ্ঞা দিয়ে রাখবে। সো ছোট একটা সংজ্ঞা দিয়েই পরের অ্যান্সারে চলে যাবে। ধরেন আপনার এই টাইপের কোশ্চেনগুলো তো মিক্স থাকে, ছোট একটা পার্টের সাথে আর একটা বড় থাকে। ধরেন থাকলো যে শারীরিক শিক্ষা কাকে বলে, শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি, একটা কোশ্চেন আলোচনা করবে। এরকম যদি দেয়, শারীরিক শিক্ষা কাকে বলে, শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করবে। সো শারীরিক শিক্ষা কাকে বলে একজন একটা সংজ্ঞা দিল, কিন্তু কেউ যদি ছোট ছোট হইলেও 2-3টা রাইটারের সংজ্ঞা, অনেকে রাইটারের নাম মনে রাখতে পারেন না, অনেকের মনে থাকে না, আমার নিজেরও অনেক সময় মনে থাকে না। সো অনেকের দেখেন রাইটারের নাম দিলে একটা ভ্যালিডিটি কাজ করে। কেমন? মানে সোর্সটা আপনার, মানে প্রপার সোর্সটা কাজ করে, যে আমি ওই রাইটারের সংজ্ঞাটা দিয়েছি। এটা যখন এক্সামিনার দেখে তখন এটা বেশি খুশি হয়। তখন এটা ভুল, কারণ রাইটারের সংজ্ঞা তো, মানে যদি আপনি রাইটারের নাম না লিখেন তাহলে একটা কার নাম দিবেন? এমনি যে এটাকেই শারীরিক শিক্ষা, এখানে দেওয়া আছে শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা, এটা যদি শুধু দেন। আর কেউ যদি দেন, ডি.কে. ম্যাথিউস বলেছেন শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা, এই দুটার মধ্যে কি ভেরিয়েশন আছে না? জি স্যার, আছে। আছে। এখন আপনারা যদি আবার দেন যে হপ স্মিথ ও ক্লিফটন বলেছেন বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গ সঞ্চালনের নাম শারীরিক শিক্ষা। দেখেন, দুটা সংজ্ঞা যদি আপনারা
একটা ডেফিনেশন ইসে চেয়েছে, আপনারা হালকা একটু লিখে দুটো সংজ্ঞা দিলেন, তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড হবে। দুটা বা আরো চাইলে আরো বেশি সংজ্ঞা অ্যাড করতে পারেন। চাইলে এটার সাথে একটা ইংরেজি সংজ্ঞা অ্যাড করতে পারেন, যে কোনো একটা রাইটারের ইংরেজি সংজ্ঞা যে এটার সাথে অ্যাড করতে পারেন। অ্যাড করলে আরো বেশি মার্ক পাওয়া সম্ভব হয়। সো এটা আমরা দেখি ডিকে ম্যাথিউস কি বলেছেন। ডিকে ম্যাথিউস বলেছেন শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। শারীরিক কার্যকলাপ, ফিজিক্যাল যে আমরা অ্যাক্টিভিটিস করি, এটা দ্বারা যে শিক্ষাটা আমরা গ্রহণ করি বা যে শিক্ষাটা আমরা অর্জন করি, হ্যাঁ, শারীরিক যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করি, শারীরিক কি অ্যাক্টিভিটিস করি, স্পোর্টস, ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটিস, স্পোর্টস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তারপরে স্পোর্টসের মধ্যে আবার অনেকগুলা পার্ট আছে, বিভিন্ন স্পোর্টস আছে, ইন্ডিভিজুয়াল স্পোর্টস আছে, টিম স্পোর্টস আছে, ঠিক আছে। এখন স্পোর্টস একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এছাড়া আরও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কি আছে, আপনি যদি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ যদি ওয়াকিং বলেন, জগিং বলেন, রানিং বলেন, হ্যাঁ, এটা করেন, এটাও একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আপনি ডেইলি লাইফে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, সকালে ঘুম থেকে উঠে আপনি ফ্রেশ হয়ে ধরেন অফিসে যান, তার জন্য প্রিপারেশন নিয়ে যদি আপনি 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনার অফিস হয় বা 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হয়, আপনি হেঁটে হেঁটে অফিসে যান, এটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আপনি অফিসে যাওয়ার পরে অনেক ওয়েতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা যায়। ধরেন আপনার অফিসে লিফট আছে, বাট আপনি লিফটের সুবিধাটা নেন না, আপনি স্টেয়ার আপ করেন, সিঁড়ি বেয়ে বেয়ে আপনার যে রুমগুলোতে যাওয়ার প্রয়োজন হয় সেখানে যান, সেটাও একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। অনেকে বলে যে আমি কখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো স্যার, কখন ব্যায়াম করবো, আমি তো সময়ই পাই না, সারাদিন ব্যস্ত থাকি, আমি এই করি ওই করি এই করি ওই করি। সো আমার কাছে যারা পরামর্শ চায়, আমি বেশিরভাগ মানুষকেই বলি যে আপনার কাজের মধ্যেই আপনার অ্যাক্টিভিটিসটা করেন, কাজের মধ্যে আপনি যেটা ডেইলি কাজ করেন, ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস করেন, ওইটাতেই আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনক্লুড করেন, তাইলেই দেখবেন আপনার এক্সট্রা করে আর টাইম দরকার হবে না। এক্সট্রা করে আপনার 40-50 মিনিট করে দৌড়ানোর দরকার হবে না। আপনি যদি ওই টাইমটা যদি না পান, তাহলে আপনি ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস আপনি যেটা করেন সেইটার মধ্যে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঢুকাই দেন। আপনি নিশ্চয়ই করেন, কিন্তু আরেকটু প্রপার ওয়েতে করেন, ঠিক আছে। একটু প্রপার ওয়েতে করলেই আপনি দেখবেন যে এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ভালো হবে। সো শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষা, যে শিক্ষাটা আমরা অর্জন করি বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, সেটাই হচ্ছে শারীরিক শিক্ষা। এটা বলেছেন ডিকে ম্যাথিউস। এরপরে আরেকটা, বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গ সঞ্চালনের নাম শারীরিক শিক্ষা। দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গ সঞ্চালনের নাম শারীরিক শিক্ষা। হপ, স্মিথ ও ক্লিফটন। বিজ্ঞানসম্মত মানে এটা আপনি যে অ্যাক্টিভিটিসটা করবেন এটা সায়েন্টিফিক হতে হবে, বুঝতে পেরেছেন। আমি একটা অ্যাক্টিভিটিস করছি, সেটা সায়েন্টিফিক মেথডে ইনকারেক্ট, মানে সেটা রং, তাহলে সেটা কি আমার ডেভেলপমেন্ট ঠিক মতো হবে? হবে না। ধরেন একটা বাচ্চার, এখন অনেক বাচ্চাদের খেয়াল করেছেন হয়তো, অনেকগুলা বই ব্যাগে ক্যারি করে, ব্যাগের এমনি ওয়েট আছে 1, 2, 3, 4 এর বাচ্চাদের খেয়াল করেছি। আমি একজন টিচার, তো আমিও খেয়াল করেছি বাচ্চাদের ব্যাগ এত বেশি ভারী হয় যে আসলে কল্পনার বাইরে, ওরা নিজেরা ওয়েট নিতে এত কষ্ট হয়ে যায়। সো আলটিমেটলি ওরা কিন্তু লং টার্ম সাফার করে। এটা হয়তো বা সাময়িক সময়ের জন্য আমরা বুঝতে পারি না আমাদের বাচ্চাদের কি প্রবলেম হচ্ছে, বাট এটা লং টার্ম ইফেক্ট পড়ে। কিভাবে ইফেক্ট পড়ে? একটা বাচ্চা যদি কাঁধে বড় ব্যাগ নেয়, সে যদি হেভি ওয়েট নিয়ে থাকে, তাহলে আস্তে আস্তে তার দেখবেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কমে যাবে, তার হাইট কমে যাবে। তার যে পরিমাণ গ্রোথটা হওয়ার কথা ছিল, যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়ার কথা, যে পরিমাণ তার হাইটটা ইনক্রিজ করার কথা বয়স অনুযায়ী, দেখবেন বয়স অনুযায়ী তার গ্রোথ ভালো হচ্ছে না, হাইট ইনক্রিজ হচ্ছে না। কারণ কি? সে ব্যাগ তার পিঠে অল টাইম একজন মানুষের মতো ওয়েট ঝুলে আছে, সে কিভাবে বাড়বে?
সো এটা কিন্তু সায়েন্টিফিক মেথড না। সায়েন্টিফিক মেথড তাহলে কি হতে পারে? আপনি তাকে তাহলে প্রয়োজনে ওইটার ব্যাগের নিচে হুইল লাগাই দেন, চাকা অ্যাড করে দিতে পারেন। তাহলে তার আর এই কষ্টটা হলো না। তার বই কমায় দেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই বইগুলা দিয়ে দেন। তার ব্যাগের ওয়েট কমায় দেন। তাহলে দেখবেন সে যেটুকু ক্যারি করতে পারে, তার সহনশীলতা যতটুকু আছে ততটুকুর বাইরে গেলে তো তার জন্য ডিফিকাল্ট। সো আমাদের এই চিন্তাটা করা উচিত। সো এখানে বলেছে দেখেন বিজ্ঞানসম্মত ও কৌশলগত। আপনাকে যে অ্যাক্টিভিটিসই করবেন না কেন এটা বিজ্ঞানসম্মত হতে হবে এবং কৌশলগত হতে হবে। টেকনিকটা রাইট টেকনিক হতে হবে। ঠিক আছে, রাইট টেকনিক। এখন ওই যে একটু আগে যে কথা বলছিলাম যে আপনি অ্যাবডোমিনাল স্ট্রেংথ ইনক্রিজ করতে চান, বেলি ফ্যাট ডিক্রিজ করতে চান, আপনার হচ্ছে ফ্যাট কমাতে চান, আপনি রানিং করছেন, এটা কি সায়েন্টিফিক, এটা কি কৌশলগত দিক দিয়ে ঠিক আছে? এটা হ্যাঁ, ওটা আপনার টোটাল বডি ওয়েটটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, টোটাল বডির ফ্যাট ডিক্রিজ করতে সাহায্য করবে রানিং। কিন্তু যদি অ্যাবডোমিনালটাকে ফোকাস করতে চান, ডেফিনেটলি আপনাকে ফোকাস দিতে হবে অ্যাবডোমিনাল স্ট্রেংথ কিভাবে ইনক্রিজ করা যায়, কিভাবে অ্যাবডোমিনাল ফ্যাট ডিক্রিজ করা যায়, সেই রিলেটেড এক্সারসাইজ কি কি আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, সেই রিলেটেড এক্সারসাইজ করতে হবে, রাইট? সো এটা হচ্ছে কৌশলগত। এবং আপনি ধরেন পুশ আপ সবাই জানেন, এই যে বুক ডাউন যেটা বলে পুশ আপটা তো সবাই জানেন। পুশ আপ, সিট আপ, চিন আপ, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে না এরকম এক্সারসাইজ। সো এই এক্সারসাইজগুলো যদি আপনি রাইট ওয়েতে না করেন তাহলে কি আপনার ডেভেলপমেন্ট ঠিক হবে? আমাদের ডেভেলপমেন্ট আমরা যদি রাইট ওয়েতে না করি আমাদের ডেভেলপমেন্ট কি ঠিকভাবে হবে? সবাই একটু রেসপন্স করেন। আমরা প্রায় জি শেষে, না স্যার। সবাই একটু রেসপন্স করেন একজন, আমরা প্রায় শেষের দিকে। যদি আমরা ধরেন আপনি পুশ আপের অনেকগুলো স্টেজ আছে, বিভিন্ন ওয়েতে পুশ আপ দেওয়া যায়। আপনি যে এখন অনেকগুলো ভিডিও পাওয়া যায় ইউটিউবে যে কোনো টাইপের এক্সারসাইজের ভিডিও চাইলে দেখা যায়। সো ওখানে দেখবেন যে বিভিন্ন ওয়েতে আছে, কিছু কিছু থাকে কারেক্ট, কিছু কিছু ইনকারেক্ট, ওখানে রং রাইট সব কিছু ওরা মার্ক করে করে দেয়। সো এখন আপনি যে দিকটা ফোকাস করবেন সেই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। সো আপনাকে রাইট ওয়েতে অ্যাক্টিভিটিস করতে হবে। সো বিজ্ঞানসম্মত এবং কৌশলগত অঙ্গ সঞ্চালনের নাম শারীরিক শিক্ষা, এটা হচ্ছে হপি স্মিথ ও ক্লিফটন বলেছেন। তাহলে এতক্ষণে যেগুলা দেখেছেন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন এবং ডেফিনেশন অফ ফিজিক্যাল এডুকেশন, মানে খুবই একটা সামান্য একটা টপিক, খুবই ছোট একটা টপিক, কিন্তু এখান থেকে বুঝতে কারোর কি কোনো অসুবিধা হয়েছে? জি না স্যার। এখানে বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে? যদি কারো কোশ্চেন থাকে আমাকে এখন কোশ্চেন করেন। স্যার লাস্টের কথাটুকুর হচ্ছে স্যার কৌশলগত পথ প্রদর্শক থাকলে স্যার যে কোনো কিছুই করতে সুবিধা হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। কৌশলগত দিক দিয়ে কৌশল, দেখেন আপনার যেটাই করবেন সবকিছু তো একটা সায়েন্টিফিক মেথড আছে, তাই না? সবকিছুর একটা জি স্যার। সায়েন্টিফিক মেথড আছে। আমরা যখন হাঁটি, আমাদের দুইটা পা তো একসাথে রান করে না, দুই পা কি একসাথে সামনের দিকে হাঁটা আর আপনার ওয়াকিং এন্ড রানিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, জানেন? ওয়াকিং এন্ড রানিং এর পার্থক্য কেউ কি বলতে পারবে? কে বলতে পারবে? জি না স্যার। What is the difference between walking and running? Walking and running. আচ্ছা আমি বলছি। ওয়াকিং, দেখেন আপনি খেয়াল করবেন, এরপরে যখন আপনারা হাঁটবেন তখন এটা আমি যেটা এক্সাম্পল দিচ্ছি এটা মিল আছে কিনা খেয়াল করবেন। ওয়াকিং এর সময় অলওয়েজ দুটা পা মাটিতে টাচ থাকে। অলওয়েজ বলতে ওয়াকিং এর সময়ে আপনার একটার পরে একটা পা মাটিতে টাচ থাকবে, তার মানে মাটি থেকে
পা সরবে না, একটা সরলে আর একটা প্লেস হবে, বুঝতে পেরেছেন? মানে একটা পা যদি আপনি জি, সামনে স্যার। প্লেস করেন, পেছনেরটা উঠে আবার সামনে প্লেস করার পরেই আপনার আবার পেছনেরটা উঠবে। মানে একটা প্লেস করবেন আর একটা উঠবে, পরেরটা প্লেস করবেন, পরেরটা উঠবে, একটা প্লেস করবেন আর একটা উঠবে। এটা হচ্ছে ওয়াকিং। এটা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? জি স্যার, স্যার বুঝতে পেরেছি। দেখেন আমরা ধরেন সোজা হয়ে দাঁড়ালাম, সামনে রাইট পাটা নিলাম, এভাবে বোঝার ট্রাই করেন। মানে এটা সামনে রাইট পাটা নিলাম, এরপরে দেখেন আমাদের পেছনে আছে লেফট লেগ। সো লেফট লেগটা যখন সামনে যাবে, তাহলে পেছনে পড়ে যাচ্ছে কি? রাইট পাটা আমাদের স্যার পেছনে রাইট। পড়ে যাচ্ছে না? জি স্যার। রাইট পাটা কিন্তু মাটিতে থাকবে। এরপরে যখন এই লেফট পাটা সামনে যে মাটিতে পড়বে, তারপরে আবার রাইটটা সামনে আসবে, তাই কি না? মাটিতে অলওয়েজ যে কোনো একটা পা স্পর্শ থাকবে। এটা হচ্ছে ওয়াকিং। আবারও বলছি, ওয়াকিং হচ্ছে হাঁটার সময় সর্বদা একটা পা মাটিতে টাচ থাকবে, স্পর্শ থাকবে মাটিতে। বাট রানিং কি? রানিং এ একটা নির্দিষ্ট টাইমে সেটা হতে পারে ফ্র্যাকশন অফ সেকেন্ড, হতে পারে সামান্য, মানে কি বলা যায়, মাইক্রো সেকেন্ড হতে পারে, যে কোনো এক সামান্য পরিমাণ সময় হলেও রানিং এর সময় দুটা পাই এয়ারে থাকবে, ভাসমান অবস্থায় থাকবে, দুটা পাই এয়ারে থাকবে উপরে, মাটিতে স্পর্শ ছাড়াই দুটা পা অবস্থান করবে উপরে। রানিংটা কি বুঝতে পেরেছেন? একটু মানে স্যার। কল্পনা করেন, যখন আমরা রানিং করি দুটা পা একটা সময়েই উপরে থাকে না, জি যে স্যার। কোনো একটা সময়ে। তারপর একটার পরে তো একটা প্লেস হয়, কিন্তু দুটা পা একটা নির্দিষ্ট সময় দেখবেন দুটা পাই এয়ারে থাকে, মানে মাটিতে কোনো স্পর্শ থাকে না, মাটিতে পায়ের কোনো অংশই টাচ থাকে না। যদি এটা পরীক্ষা করতে চান, মানে নেক্সট ডেতে যখন রানিং করবেন বা হাঁটবেন, তখন এটা মিলাই নেবেন যে যখনই আমরা রানিং করি, রানিং করার পর তো এই মাটিতে তো পা প্লেস করতে হয়, একটার পর একটা প্লেস করতে হয়, কিন্তু রানিং করার সময় এই প্লেস করার মাঝেও একটা গ্যাপ থাকে, এক পায়ের পরে বাম পায়ের পরে ডান পা প্লেস করার মাঝেও একটা গ্যাপ থাকে, একটা পজ থাকে। এই পজেই আমাদের এই দুটা পাটা উপরে থাকে, এয়ারে থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর ওয়াকিং এ অলওয়েজ যে কোনো একটা পা টাচ থাকবেই থাকবে। এটা হচ্ছে পার্থক্য। খুবই ইন্টারেস্টিং না? তাহলে কি বুঝতে পেরেছেন? স্যার এই প্রশ্নটা আগে জানতাম না, এটা সবসময় করা হতো কিন্তু জানা ছিল না। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আচ্ছা, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা এর পরবর্তী ক্লাস কি আপনারা কবে জানেন? পরবর্তী ক্লাস কবে স্যার? বুধবার। বুধবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কিনা? জি জি, শুক্র শনি সোম বুধ। এরপরের ক্লাস হবে বুধবারে। আর যেহেতু অনেকগুলা কোর্স, সিলেবাস ও আছে, একটু লম্বা সিলেবাস, সো সেটা তো শেষ করতে গেলে আমাদেরকে একটু দ্রুতই রান করতে হবে। সো আজকে আমরা অল্প একটু নিয়ে জাস্ট ইন্ট্রোডাকশন, সবার সাথে পরিচয় হলাম। আমি অবশ্য আপনাদের সাথে এখনো পরিচয় হয়নি। আপনারা যদি আমাকে একটু আপনারা আমার সাথে এখনো আমি আপনাদের সাথে পরিচয় জানি নাই, যেহেতু শুরুর দিন। আজকে আমি জেনে নিব। আমি সবাই দেখি কতজন আছেন আপনারা এখন এসে। স্যার আমরা কি নিজের নাম আর জেলা বলবো? হ্যাঁ, ওভাবে আমি স্ক্রিন শেয়ারটা অফ করি।
আপনারা একজন একজন করে একটু কাইন্ডলি নিজের নাম আর জেলা বলতে পারেন, পাশাপাশি যদি কোনো পেশায় নিয়োজিত থাকেন সেটাও বলতে পারেন, আর না থাকলেও অসুবিধা নাই। স্যার আমি রিয়াজ মোহাম্মদ। মাহমুদ জি স্যার। হ্যান্ড রেজ করেছিলেন, স্যার আপনি আমি কি কিছু বলবো? বলতে চান? রিয়াজ মাহমুদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলেন। স্যার আমি মোহাম্মদ নাইম সর্দার, জি। গাজীপুর থেকে স্যার একটা মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি। ও মাশাআল্লাহ, খুব সুন্দর। গাজীপুরের কোথায়? স্যার গাজীপুরের পুবাইল আছে না জি, পুবাইলের কোথায়? স্যার, 40 নং ওয়ার্ডে লক্ষণদিয়া গ্রামের নাম ইসালি, স্যার ইসালি। ইসালির পাশের গ্রাম। জি স্যার। খুব সুন্দর জায়গাতে থাকেন। গাজীপুর স্যার আপনি কি পুবাইল তো এদিকে খুবই এসেছিলেন? জনপ্রিয় জায়গা। গাজীপুরের জাপানিজ স্কুলটা চিনেন? জি নাম স্যার, শুনেছেন? নারায়ণকুল। স্যার নারায়ণকুল ওই যে ড্রিম হল, স্যার ড্রিম, হ্যাঁ, ড্রিম মডেল স্কুল জাপান অ্যান্ড কলেজ। ইন্টারন্যাশনাল স্যার ড্রিম মডেল। জি স্যার। জি, জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজ। আমি জি স্যার। ওখানকার সাবেক শিক্ষক। আমি ওখানে 3.5 বছর চাকরি করেছি। তাহলে তো স্যার আমাদের কাছাকাছিই ছিলেন। আমি গাজীপুরে ছিলাম অনেকদিন, খুবই ভালো জায়গা। তারপরে আর স্যার এখন কোথায় আপনার অবস্থানটা? আমি এখন থাকি মিরপুরে। এখন আমি ওই বিআইএসসি মহাখালীতে আছি। জি স্যার, ধন্যবাদ স্যার। হাফিজুর রহমান আনমিউট করেছেন, বল। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হাফিজুর রহমান স্যার। আমার দেশের বাড়ি বরিশালে, আমি ঢাকাতে থাকি, ধানমন্ডি। আমি একটা কোচিং পরিচালনা করি স্যার।